নমস্কার, আমি শান্তনু। আবার আপনাদের কাছে এসে গেছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। আজ মাঝখানে কটা দিন আসতে পারিনি, বলেইছিলাম আমি আসতে পারবো না। গত সপ্তাহেও আমার করার কথা ছিল, শিডিউলও সেরকম ছিল, কিন্তু সেটা রাখতে পারিনি, শরীরটা একটু ভালো ছিল না। আর নানা একটু অন্যান্য অসুবিধাও ছিল, কেননা এই কাজটা, যে কাজটা আমি করছি, সেটা আমার সঙ্গে একমত হবেন বন্ধুরা যে কাজটা যথেষ্ট মনোনিবেশের কাজ। মনোনিবেশ করে নিপেন দা আমায় বলেছেন যে কবিতাকে খনন করছো তুমি। তো এই কবিতাকে খনন করার কাজটা মাঝে মধ্যে হয়তো একটুখানি বিঘ্নিত হচ্ছে। বিঘ্নিত হওয়ার জন্য যেটা মূলত দায়ী, সেটা নিয়ে আমি প্রথমে কথা বলবো, তারপরে মূল অনুষ্ঠানে যাব। প্রথমত, যে যারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কেউ একজন অন্তত আমাকে একটা মেসেজ করুন যে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন ঠিক মতো, কোনো অসুবিধে নেই, তাহলে আমি মূল প্রোগ্রামের দিকে এগোবো। তারই মাঝে আমি যে কথাটা বলে নিতে চাই আপনাদের, সেটা হচ্ছে যে আহ, আবার কিন্তু করোনা ফিরে আসছে। এটা একটা কিন্তু খুব মারাত্মক সিগনিফিক্যান্ট বিষয়। সুতরাং সবাইকে আমাদের আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যেতে হবে। অভ্যাসটা আমরা ছেড়ে দিয়েছি, মুখে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, আহ, সেই বিষয়টা, সেই বিষয়টাই আমাদের ফেরত যেতে হবে। কারণ তা না হলে আমরা কিন্তু আমাদের আবার একটা নতুন করে সর্বনাশ করব। সর্বনাশ শুধু শারীরিক দিক থেকে নয়, সামাজিক দিক থেকেও একটা বড় সর্বনাশ হয়ে যাবে। আবার লকডাউন, আবার কর্মচ্যুতি, বহু মানুষের দুর্দশার সৃষ্টি হবে আমাদের জন্য। সুতরাং আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে এই যে আবার এই দ্বিতীয় করোনার ঢেউকে রুখে দিতে গেলে আমাদের কিন্তু আবার পুরনো কার্যক্রমে, পুরনো অভ্যাসে ফিরে যেতে হবে। খুব বেশি যাতায়াত, হ্যান ত্যান, এগুলো যে যে একটা ইজি ভাব এসে গেছে আমাদের, যে একটা অবহেলা করার মতো বিষয় এসে গেছে, সেটা নয়। সেই জায়গা থেকে আমাদের আবার একটু কসাস হতে হবে, হাতটা বারবার ধুতে হবে, আর নাক মুখটা ঢাকতে হবে। এই দুটোই প্রাথমিক কাজ। সোশ্যাল ডিস্টেন্সিং হয়তো এখন খুব একটা মানা যাচ্ছে না, কিন্তু এইগুলো করলেও অনেকটা কাজ দেবে, হাতটা ধোয়া এবং নাক মুখ। কারণ এই ড্রপলেটের মধ্যে দিয়ে এটা ছড়ায়, অন্য কিছুর মধ্যে দিয়ে ছড়ায় না। তো ড্রপলেটটাকে যদি আটকে দেওয়া যায় তাহলে এটা অনেকটা অনেকটা কাজ দেওয়া যাবে। এবং আমি আরেকটা অনুরোধ করবো সকলকে, যে অনেকের মধ্যে অনেক রকম আছে, ভুল ধারণা আছে, বা নানা ধরনের দ্বিধা আছে। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সকলের টিকাটা নিয়ে নিন। টিকাটা প্রথমে যা নিয়ম ছিল তার থেকে গভর্নমেন্ট এখন অনেকটা শিথিল হয়েছে। সেটা হচ্ছে এখন 45 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো মানুষই, তাকে কোনো কোমরবিডিটি দেখাতে হবে না, কোনো সার্টিফিকেট কোনো ডাক্তারকে দিয়ে লেখানোর দরকার নেই। সরাসরি বাড়ির কাছে বিভিন্ন সেন্টার হচ্ছে, সেই সেন্টারে গিয়ে টিকাটা গ্রহণ করে নিন। দুটো ডোজ, সেটা কোভ্যাক্সিন হোক বা কোভিড কোভিশিল্ড হোক, যেটাই হোক, দুটোই নিরাপদ। সেইটা গিয়ে আর যদি নিজের মনে একটু ভয় লাগে, নিজের কোনো ডাক্তারকে একটু জিজ্ঞেস করে নিন। আমার মনে হয় না কোনো মেডিকেল প্র্যাকটিশনার এটাকে বারণ করবেন যে আপনি এটা নেবেন না। সুতরাং এটা নেওয়া থাকলে কি হবে, অনেকটা গার্ড হবে, আপনার বডিতে কিছুটা অ্যান্টিবডি তৈরি থাকবে, অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই যাদের কোভিড হয়ে গেছে তারাও নেবেন। তাহলে কি হবে, আপনাকে সেরকম বড় ক্ষতি করতে পারবে না। সেটারও একটা বড়, হয়তো কিছুদিন ভোগাবে আপনাকে, কিন্তু বড় সড়ো ক্ষতি করবে না। যারা একদম অবহেলা করছেন তাদের বলছি, যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে আফটার কোভিড-19 রিকভারি, তারা কিন্তু অনেক পোস্ট নানা রকম জটিলতায় কমপ্লেক্স তাদের শরীরে শুরু হয়েছে। সুতরাং এটাকে একদম হেলাফেলা নয়। যারা দেখছেন তাদের বলবো, বন্ধুরা একটু শেয়ার করে দিন, যাতে আমার কথা সকলের কাছে পৌঁছে। আর আমি ফিরে আসছি কবিতায়, আমার আজকের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমি এমন একজন কবিকে আপনাদের কাছে, কবিতা আপনাদের কাছে উপস্থাপন করব। আহ, তার পরিচয়টা দেবো। আপনারা অনেকেই যারা কবিতা জগতে, সাংস্কৃতিক জগতে আছেন, নাট্য জগতে আছেন, তারা সকলেই তাকে নানাভাবে চেনেন। তিনি কবি অজয় দেবনাথ।
অজয় দেবনাথ এই মুহূর্তে বাংলা যারা লেখালেখি করেন তাদের মধ্যে অন্যতম একটি নাম, এবং তার কবিতায় আমরা আসব। কিন্তু তার সম্পর্কে আমার প্রথম যেটা বলি যে অজয়ের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। ও হয়তো একটু সিনিয়র আমার থেকে, কিন্তু সম্পর্কটা বন্ধুর মতনই, খুব ক্লোজ। ওর সাথে আমার পরিচয় ইচ্ছে কুসুমের সভায়। সেখান থেকেই পরিচয় আস্তে আস্তে ধীরে 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 বন্ধুত্বে পরিণত হয়, এবং তারপরে কখন যেন একসাথে জড়িয়ে যাওয়া, নিজেদের মধ্যে একটা মানসিকভাবে জড়িয়ে যাওয়া। খুব যে আমাদের ফ্রিকুয়েন্টলি দেখা হয়, খুব যে আমরা একসঙ্গে খুব আড্ডা মারি অমুক সেরকম এরকম ব্যাপারটা নয়, কিন্তু আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধুত্ব রয়েছে। সে অজয়ের সাথে আমার দেখা, তারপর আস্তে 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 তার কাব্য প্রেমে পড়া, সেইভাবেই এগিয়ে চলা। অজয়ের জন্ম 26শে জুলাই 1967 সালে কলকাতাতেই। অজয় একাধারে শুধু কবিতা আমরা শুনেছি, মূলত আমার সঙ্গে যোগাযোগ কবিতা নিয়েই, কিন্তু অজয় তো শুধু একমাত্র কবি নয়, কবির থেকেও বড় পরিচয় অজয় নাট্যকার। অজয় সুদক্ষ পরিচালক, সুদক্ষ অভিনেতা, সুদক্ষ বাচিক শিল্পী, গল্পকার, প্রাবন্ধিক, সাংস্কৃতিক জগতের সব দিকেই প্রায় ওর অবাধ বিচরণ। রবীন্দ্রভারতী থেকে নাটক ও নির্দেশনা, এবং এটাকেও এরকম নয় যে হঠাৎ করে মনে হয়েছে আমি কবিতা লিখতে এসেছি হঠাৎ করে। প্রথম থেকেই ওর টার্গেট ছিল এই সাংস্কৃতিক জগতে মধ্যেই থাকা এবং এটাকে নিয়েই কিছু করার। সেই উদ্দেশ্যে ও রবীন্দ্রভারতী থেকে নাটক এবং নির্দেশনায় ও স্নাতকোত্তর করেছে, এবং এটা গর্বের বিষয় যে ও যে বছর স্নাতক হয় সে বছর ও প্রথম স্থান অধিকার করে, এবং এই প্রথম স্থান অধিকার করাটা ওর কাছে যেন কোনো ব্যাপারই নয়। ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের যে ন্যাশনাল মিট হয় তাতেও প্রথম স্থান অধিকার তো করেছেই, পরপর 3বারও গোল্ড মেডেল পায়, এবং 3বারই কেউ এটা সুযোগ পায় এখানে কমপ্লিট করার। সুতরাং ও হয়তো আরো আরো 7বার করতো, 7বারই হয়তো গোল্ড মেডেল পেত। 3বার করার সুযোগ পেয়েছে, 3বারই ও গোল্ড মেডেল পেয়েছে। নাটকটাও রন্ধে রন্ধে আর কি। এবং নানা জায়গায় নাটকের টিম নিয়ে ঘোরা, নাটক করা, নির্দেশনা দেওয়া, এবং ও আজকে যে কলেজে যেখানে ও লেকচারার নাট্য বিষয় নিয়ে, সেখানে ওর প্রচুর ছাত্র আছে যারা নাটক সম্পর্কে ওর কাছ থেকে শেখে, জানে। এবং লেখালেখির ব্যাপারেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বহু পত্রিকায়, ভারত এবং বাংলাদেশ এই দুই বাংলায় বহু পত্রপত্রিকায় ওর লেখা বেরিয়েছে এবং বেরোচ্ছে। ইতিমধ্যে যে ওর বই বেরিয়েছে, বই হয়েছে 3টি বই আপাতত হয়েছে। একটা 1992 সালে হয়েছে স্বপ্নে নির্বাসনে, তারপর অনেকটা গ্যাপ দিয়ে 1919 সালে 2019 সালে হয়েছে বৃষ্টি ডানা, এবং সে বছরই হয়েছে চকিত হরিণী। ওর লেখা যে বিখ্যাত নাটক, যেগুলো নাটকগুলো ইতিমধ্যেই সমাদর পেয়েছে, সেগুলো হচ্ছে অপেক্ষা, ফল্গুধারা, বানিয়া, বন্ধন, যদি এমন হতো, পরবাসী। ওর এর ছাড়াও যে কাজটা করতে, আরেকটা কাজ ও করতে খুব ভালোবাসে, যেটা নিয়ে আমার সঙ্গে অনেক সময় আলোচনাও করে, যেটা নারী নির্যাতন এর বিরুদ্ধে, এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেমও। যারা নারীদের ওপর আঘাত করে, যারা ধর্ষণ করে, খুন করে, বা যারা গার্হস্থ্য হিংসার মধ্যে আছে, তারা কিছুটা সাইকোলজিক্যাল পেশেন্টও। তাদের নিয়েও কাউন্সেলিং করার মতো বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এটা করতো, কিন্তু সেইভাবে সাপোর্ট পাচ্ছে না বলে এই একটা ভালো কাজ ও সেই মতো করতে পারে না, তার একটা আক্ষেপও আছে। ইতিমধ্যে ও এই যে সম্মাননাগুলো পেয়েছে, 2016 সালে পেয়েছে তর্কবাগীশ সম্মাননা বাংলাদেশ ও সংস্কৃতি চর্চা মঞ্চ ঢাকা থেকে,
টাপুর টুপুর শিশু কিশোর সম্মাননা, সেটাও ঢাকা থেকে। অমর একুশে ভাষা স্মারক গুণীজন সম্মাননা পাণ্ডুলিপি পক্ষ থেকে। সাহিত্য সভা 89 সম্মাননা স্মারক 2017 সালেও পেয়েছে অনুশীলন সাহিত্য পরিষদ ঢাকা। কাজী নজরুল ইসলাম সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড 2017, এটাও ঢাকা থেকে এটা পেয়েছে। মানে অনেক বেশিও আমাদের ওপার বাংলায় অনেক বেশি সমাদৃত, শুধু সমাদৃত নয়, সম্মানিত। এখন বর্তমানে ওর ইউটিউব চ্যানেল আছে একটা, সেখানে বাংলা বলছি, সেখানে বাতায়ন বলে একটি চ্যানেলও করেছে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে হয়। এছাড়াও ট্যুরিস্ট গাইডও একটা ওর চ্যানেল আছে। সব মিলিয়ে বহুমাত্রিক দিক থেকে অজয় কাজ করে চলেছে নিরলস। ওর পাশে দাঁড়ানোর লোকজন কম। যদি পাশে দাঁড়ানোর লোকজন পেত, বিশেষত আর্থিক দিক থেকে সাপোর্ট করার মতো যদি লোকজন পেত, কারণ এই কাজগুলো করতে পয়সা লাগে, অর্থ লাগে, সেটা যদি পেত তাহলে অনেক ভালো হতো এবং সেটা আমাদের বাংলারও অনেক উপকার হতো। আমি অজয়ের কবিতায় সরাসরি প্রবেশ করছি। অজয়ের কবিতায় প্রথম যে কবিতাটা পড়বো, যে কথাটা আমি বলছিলাম একটু আগে, সমাজ বোধের কথা। আর আদ্যপান্ত অজয়ের সঙ্গে যারা মিশেছেন, অজয়ের কবিতায় যারা মগ্ন, অজয়ের কবিতা যারা পড়েন, তারা অজয়কে চিনবেন। যেটা আমার মনে হয়েছে কবিতাগুলো পড়ে, অদ্ভুত এক রোম্যান্টিক মানুষ হিসেবে। রোম্যান্টিক বিষয়টা, রোম্যান্টিকতা একটা মূল উপজীব্য ওর কবিতায়। কিন্তু তা সত্ত্বেও আমি ওই খুঁড়ে খুঁড়ে এদিক ওদিক থেকে জোগাড় করে বিভিন্ন দিক দেওয়ার, কারণ একটা কবি মন তো শুধু একদিকেই ধাবিত হয় না। বিভিন্ন সময় বিভিন্ন সমাজের সংঘাত, নানা প্রতিঘাত, সেগুলো তার মধ্যে আঁকিবুকি কেটে যায়। আসুন সেটা কতটা কলমের অক্ষরে নেমে আসে, সেইটা নিয়ে আলোচনা তো চলতেই পারে, গবেষণাও চলতে পারে। আমি প্রথম যে কবিতাটা পড়বো সেটা একটা সমাজবোধের কবিতা। সেই কবিতাটার নাম হচ্ছে পরম্পরা লোভে সন্ত্রাসে। জনে চিনেছে ওরা জন্মস্থান, মানুষ পবিত্র জ্ঞানে মানে। 6 থেকে 60 সন্ন্যাসিনী কিংবা দুগ্ধ বালিকার লজ্জা লুণ্ঠনের মহোৎসব। আগ্রাসন, শুধু আগ্রাসন, অজুহাতে নষ্ট ঐতিহ্য। বাবরি মসজিদ, ট্রেড সেন্টার, অভিজিৎ, সর্বব্যাপী সজীব তালিকা দীর্ঘতর। মধ্যযুগ ফিরছে দ্রুত, সেনা বা পুলিশ আজ্ঞাবহ, নরমের যজ্ঞের সহযোগী। ফ্র্যাঙ্কেস্টাইন রেয়াত করেছে কাকে? আপামর খেটে খাওয়া অথবা খেটে না খাওয়া সমুদ্র সঠিক প্রতিরোধেই থাকে টিকে থাকার মন্ত্র। আবহমান কামনার স্রোত না করলে আজই সম্বরণ। মানুষের অবলুপ্তি কি আসন্ন নয় আত্মঘাতী ঝড়ে? কবিতাটার মধ্যে কাব্যময়তা কম থাকলেও সরাসরি একটা বক্তব্য আছে, একটা মেসেজ আছে। যে কথা বলছিলাম সমাজবোধের কথা, এই কবিদের কলম ধরতেই হয়। কবিরা শুধু চাঁদ ফুল তারা নিয়েই থাকলে হয় না, সমাজের বিভিন্ন সময় তাকে ঝলসে উঠতে হয় তলোয়ারের মতো। ঠিক তেমনি অজয়ও ঝলসে উঠেছে যখন নির্ভয়া ঘটেছে, যখন বাংলাদেশের ব্লগারকে হত্যা করা হয়েছে, যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে, যখন ট্রেড সেন্টারও ভাঙা হয়েছে। তা অজয়কে কাঁদিয়েছে ভেতরে ভেতরে। অন্তরে অন্তরে যে রক্তক্ষরণ, অন্তরের গভীরতর স্থান থেকে যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ থেকেই উঠে এসছে এই কবিতা। এবং সেই কবিতার মধ্যে দিয়ে তার মনে হয়েছে যে মানুষ যদি এই পাপ প্রবৃত্তিটাকে সম্বরণ করতে না পারে, নিজেরাই নিজেদের ধ্বংস করবে। মানুষ একদিন নিজেদের বাঁচার তরে সংঘবদ্ধ হয়েছে। ও বলেছে সংঘবদ্ধতার মধ্যেই প্রতিরোধেই থাকে টিকে থাকার যন্ত্র। খেটে খাওয়া মানুষ আর খেটে না খাওয়া মানুষ দুটোকেই ও এক করে দেখেছে, এবং সেখান থেকে ও নিয়ে এসেছে এই কথাগুলোকে খুব সোজা সাপটা ভাবে এটা বলেছে। এবং একটা কথাও যেটা বলেছে, ফ্র্যাঙ্কেস্টাইন রেয়াত করেছে কি স্রষ্টাকেও, খুব অমোঘ কথা। ফ্র্যাঙ্কেস্টাইন যারা তৈরি করে তাকেই সে খায়। কেউ যদি মনে করে যে আজকে ওর পালা, আমার কি, আমি মুখ ভিড়িয়ে থাকি,
তাহলে তার পালাটা গুটি গুটি পায় তার কাছেও আসবে। সেই জন্য কবি মন থেকে এই সমাজ ব্যবস্থার মধ্যেই এই প্রতিবাদকে তাকে রুখতে হবে, এই মেসেজ নিয়ে ওর এই কবিতা পরম্পরা, লোভে ও সন্ত্রাসে। আসলে আমরা ওর দ্বিতীয় কবিতায় যাই, একটা রোম্যান্টিক কবিতা। যেহেতু আমি ওকে বলেছি যে অজয় আপাদমস্তক রোম্যান্টিক কবি, ইতিমধ্যে অনেকেই দেখছেন, ভালো লাগছে যারা দেখছেন। আমার বোনও দেখছেন অনেক সুদূর থেকে, আমার নিজের বোন অনেক পরবাসে থাকে, সুদূর ক্যালিফোর্নিয়া থেকে ও দেখছে, লিখছে, দারুণ লাগছে। যাই হোক, সবাই একটু শেয়ার করে দিন, সকলে ছড়িয়ে যাবে, আমি বন্ধুদের বলেছি। আর ওই করোনার মেসেজটা সকলের কাছে যাক। রোম্যান্টিক কবিতাটা পড়ি। এই শিরোনামেই ওর একটা কবিতার বই আছে, বৃষ্টি ডানা। কবিতার নামটা হচ্ছে বৃষ্টি ডানা। যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে অন্য কিছুতে মন নেই আর। বেহায়া বৃষ্টিতে ময়ূর পেখম মেলে নাচছিল, তারপর হয়নি দেখা। শুধু ছাদের ঘরে পর্দার আড়াল থেকে ভেসে এসেছে গান, মনে হয় আমার সরস্বতীর স্বর্গীয় মূর্ছনা। এ পাড়াতে আমিও নতুন, পরিচয় নেই তাই। পথে ঘাটে ছাদেও কাপড় মেলতে দেখি না, আজকের দিনেও এমন তুমি। সরস্বতীকে বৃষ্টিতে ভিজতে দেখেছে কি কেউ? তবু বৃষ্টি এত প্রিয় যদি, বেহায়া বৃষ্টি নামুক, জানলার ধারে বসে থাকি অপলক। নতুন পাড়ায় গেছে, নতুন কাউকে দেখেছে, তারপর দেখতে হয়। এটা তো কবিতার চলনটা এরকম, কিন্তু খুব মিষ্টি নরম সুরে কবি একটা জায়গায় বলেছেন যে ছাদেও কাপড় মেলতে দেখি না। ছাদটা মেয়েদের খুব মানে নিজস্ব জায়গা। দুপুরবেলা আচার শুকোতে দেওয়া থেকে শুরু করে, খুব গৃহস্থ রমণীর কথা আমি বলছি, ছাদের শুকোতে দেওয়া থেকে শুরু করে ছাদে কাপড় মেলতে যাওয়ার নাম করে একটু আশপাশটা দেখে নেওয়া। কবি বলছেন যে সেখানেও কি তুমি আসলে এতটাই অবগুণ্ঠিতা, এতটাই তুমি থাকো, অথচ তোমার গানের আওয়াজ আমি পাই। সেখানে যেন সরস্বতী, প্রেমিকাকে সরস্বতীর সাথে মিশিয়ে দেওয়া, এখানেই এই কথাগুলো, এই সাবলীল ভাবে চলতে থাকা কথাগুলো কবিতা হয়ে যায়। যখন সরস্বতীর সঙ্গে নিজের প্রেমিকার, নিজের কাঙ্ক্ষিত রমণীর যে তুলনা, তাকে মিশিয়ে দেওয়া, সেটা যখন আসে তখনই এটা কবিতায় উত্তরিত হয়। এই শব্দমালা, যে শব্দমালা কবিতা হয় কি হয় না, আমরা অনেকেই অনেক কথা লিখি, আমি বলি কথা লিখি, তা কবিতা হয় কি হয় না তা বলা যাবে না। আমি একজন কবি হিসেবে 2000 কবিতা লিখেছি, হয়তো 2000 কবিতা সবকটাই কি কবিতা, এ নিয়ে বিতর্ক আছে, তর্ক আছে, আমি সে কথায় যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কবিতা কিভাবে হয়ে ওঠে। আমার যেভাবে মনে হয় তাতে কবিতা ঠিক এই জায়গাতেই হয়ে ওঠে, যেমন সরস্বতীর তুলনা। এবং ঠিক এই জায়গাতেই প্রেম যেন স্বর্গীয় একটা মূর্ছনা পেয়ে গেল, একটা স্বর্গীয় অনুভব পেয়ে গেল, স্বর্গীয় একটা স্পর্শ পেয়ে গেল। সমস্ত দেহজ কামনা বাসনা, এই যে তোমাকে আমি দেখতে পাচ্ছি না, যে দেহজ কামনা বাসনা, সেই দেহজ কামনা বাসনা থেকে উত্তরিত হলো স্বর্গীয় মূর্ছনায়। এটাই কবির মুন্সিয়ানা, এবং এখানেই কবিতার কাব্য আর কি। এবং যে বলেছেন যে সরস্বতীকে বৃষ্টিতে ভিজতে দেখেছে কি কেউ, একটা খুব সুন্দর লাইন। কেউ দেখেছে কোনোদিন সরস্বতী বৃষ্টিতে ভিজছে? কেউ দেখেনি। নাই দেখে, ও দেখতে চায়, এবং বৃষ্টি নামুক, জানলার ধারে বসে ও দেখবে, একটা আড়াল থাকবে জানলার ধার থেকে, যেখান থেকে ও দীর্ঘদিন ভেবেছে যে তাকে দেখতে পাবে। খুব সুন্দর রহস্য করে কবিতাটা করা, দারুণ কবিতা। আমি তৃতীয় আরেকটি রোমান্টিক কবিতা, কিন্তু এখানে ঠিক রোমান্টিক বলবো না। যেটা হয় যে কবিদের মনে তো শুধু রোমান্টিকতা থাকে না, অভিমান থাকে, ক্ষোভ থাকে, দ্রোহ থাকে, বেদনা থাকে, যন্ত্রণা থাকে, মৃত্যু চেতনা থাকে। এখানে অজয় এই কবিতাটায় সেখানে একটা অভিমানের বেদনা সুর আমি দেখতে পেয়েছি, তাই কবিতাটাকে নিয়েছি আমি। কবিতাটার নাম হচ্ছে অপরিচিতা। অপরিচিতা। ভরসার মেঘে এমন বৃষ্টি হলো, প্লাবনের মতো এত বৃষ্টি। জনপদ ভেসে গেল, ভেসে গেল ঘর, ভেসে গেল বিশ্বাসের সাঁকোটাও। তারপর প্লাবনের পর ভিন্ন দ্বীপ, ভিন্ন গুমঘর। একটু 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 আমি একটু সংশোধন করে দিচ্ছি, পাতাটা একটু ওলটপালট হয়ে গেছে। আমি কবিতাটায় আবার আসছি ফিরে। হ্যাঁ, ঠিক আছে।
করছে। আমার মতো পাতাটা একটু চেঞ্জ হয়ে গেছে, পাশে চলে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। অপরিচিতা। ভরসার মেঘে এমন বৃষ্টি হলো, প্লাবনের মতো এত বৃষ্টি, জনপদ ভেসে গেল, ভেসে গেল ঘর, ভেসে গেল বিশ্বাসের সাঁকোটাও। তারপর প্লাবনের পর ভিন্ন দ্বীপ, গুমঘর, স্মৃতিকুঠরিতে অনুভব, যুগল জীবন। অথচ প্লাবনের কারণ ছিল না কোনো, ছিল না পূর্বাভাস, হঠাৎ ঘনিয়ে ওঠা বাদলের মেঘ, কিংবা ঈশানের ঘোর কালো। তোমার আকাশে এত বৃষ্টি গোপনে রেখেছিলে। একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কবিতাটা শেষ হলো, কিন্তু কোথাও যেন এই জিজ্ঞাসা চিহ্নটা একটা নাড়া দিয়ে গেল আপামর মনকে, যে একসঙ্গে থাকছি, একসঙ্গে চলছি, সুখসারী সংসার আমার, কিন্তু সেই স্বপ্ন কি সবসময় জাগ্রত থাকে? স্বপ্ন কি সবসময়, যে স্বপ্ন নিয়ে, যে ইচ্ছে নিয়ে হাত ধরেছিলাম, সেই ইচ্ছে কি অটুট থাকে, না কোনো সময় ভেঙে যায়, স্বপ্নভঙ্গ হয়? ও বলছে ভেসে গেল বিশ্বাসের সাঁকোটাও, এবং তখন বিশ্বাসটাও ভেঙে যায়। একটা জীবনে বোঝাই যায় না যে আমার সাথে যে হাসি মুখে একই ছাদের নিচে থাকে, তার বুকে কতটা অভিমান জমে আছে। হয়তো সেই অভিমান আমার কারণে, হয়তো সে অভিমান আমাদের কারণে, হয়তো সে অভিমান ভুল, ভুল বোঝা অভিমান। সবার মধ্যেই একটা ডানা থাকে, দুপাশে দুটো ডানা, অদৃশ্য ডানা। কোথাও কেউ কখনো আমরা কারোর পর বেঁধে দিই না তো, সেই অভিমান থেকেই এসছে। এবং কবি শেষ অব্দি বিস্মিত হয়েছেন যে আমি বুঝতে পারিনি কখনোদিন এত বৃষ্টি হলো, বৃষ্টি অভিমানের বৃষ্টি, এত বৃষ্টি হলো, ভাসিয়ে নিয়ে গেল সমস্ত কিছু। সাঁকোটাও, যেটুকখানি যোগাযোগ ছিল সাঁকো এপার ওপারকে জুড়ে দেওয়ার, সেই সাঁকোটা পর্যন্ত ভেসে গেল। কিন্তু আমি তো কোনোদিন বুঝতে পারিনি কোথায় কোন অন্তরালে এত জল, এত দুঃখ, এত বেদনা ছিল। খুব সুন্দর কবিতা, মন ভারী করে দেওয়ার মতো কবিতা। এরপর আরেকটি যে কবিতায় আমি আসছি, সেই কবিতাটা আমাদের সকলেরই মধ্যে একটা মাতৃবন্দনা থাকে। সেটা কখনো দেশপ্রেম, কখনো নিজের মা, কখনো মাতৃভূমি, কখনো মাতৃভাষা। এই মাকে কেন্দ্র করে এই যে সার্কেলটা, এই বৃত্তটায় কবিরা, কোনো কবি কবিতা লেখেননি এ কথা বলা যাবে না। বরঞ্চ আমার মনে হয় যে প্রত্যেক কবিরই তারা এই সার্কেলটায় ঢুকেছেন। এই সার্কেলটার ভেতর ঢুকে তারা কোনো না কোনো জায়গা টাচ করে, কেউ মাতৃভাষা, কেউ নিজের মা, কেউ মাতৃভূমি, এই মা আছেই আর কি। তো সেই জায়গা থেকে এইখানে অজয়ের এই কবিতাটা হচ্ছে বিশ্বজননী। একবার বেজে উঠে থেমে গেছে ঢাক, বোধন বিকেল বিষণ্ণ বিসর্জনে, কেয়ারি আলো উদাসীন উৎসবে। দূর গ্রামে হাবাতে ছেলে মেয়ে নতুন জামার গন্ধ পাবে না এবার, নানা অনটনে সম্বৎসর, হতাশ ক্লান্ত চোখ দিশাহারা, চলে গেছে মা সবকিছু ছেড়ে। পঞ্চভূতে মিলে গেছে সব, বিশ্বে চলাচলে তার অনুভব, ইহলোক ছেড়ে স্মৃতিপথে আজ সে বিশ্বজনীন। খুব ছোট কবিতা, কিন্তু কবিতার প্রথম দিকে মনে হবে যে শুধুমাত্র মা বলতে আমরা তো মানে এই যে এই ধরনের যখন কথা আসে বোধন, তখন দুর্গাপুজোর কথা মনে হয়। বোধন, বিসর্জন, ঢাক, কাশফুল, সেখানেও একটা যন্ত্রণা আছে অনেকে। প্রথম দিকের কবিতাটা যখন আপনি প্রথম দিক থেকে পড়বেন, তখন মনে হবে এই বিষণ্ণ বিকেলে কোন একটা অঘটন ঘটে গেছে, যেখানে বোধনই বিসর্জন হচ্ছে। ঢাক একবার বেজেছিল, তারপর থেমে গেছে। খুব রূপক অর্থের কবিতা। মাকে, ঠাকুরকে, মাকে সামনে রেখে
কিন্তু রূপক অর্থের কবিতা। ঢাক একবার বেজে মানুষের জীবনে অনেক কিছু হয়, একটা ছোট্ট প্রেম কোথাও কোনো সুশ্রী দিয়ে চলে গেল, বিসর্জন। প্রথমেই বোধ হয় অনেকবার হয়, খুব ফ্র্যাঙ্কলি। বাসে উঠলাম, এমন একজন উঠলো বাসে, দেখে মনে হলো আহা, আগে কেন দেখা হয়নি, হতেই পারে। তারপর 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা তাকে নিয়ে ভাবা, হঠাৎ তাকিয়ে দেখা কোথায় কখন নেমে গেছে বুঝতেই পারছি না। সেই বোধনের ঢাক বাজলো, বিসর্জন হয়ে গেল। রূপক অর্থে অনেক কিছু আপনি কবিতাকে নিয়ে এগোতে পারেন, সে সুযোগ আছে। আবারও সেকেন্ড স্ট্যান্ডার্ড এসে যখন দূর হাওয়াতে গ্রামে, হয়তো ছোটবেলা থেকে দেখেছি আমরা কলকাতায় পুজো উৎসব করছি, তো বন্যা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, অনেক মানুষের জামা কাপড় জোটেনি, খাওয়া দাওয়া জোটেনি, অন্ন জোটেনি। আর কারোর মাঠ না থাকলে তো তার অন্ন জুটবে না। এইবার প্রথমে ঈশ্বর, তারপর শিশুদের মধ্যে মা, তারপর ইহলোক ছেড়ে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া নিজের মা, যাকে তিনি বিশ্বজনীন করে, কবিতার নামও করেছে বিশ্বজনীন। এই যে তিনটে স্ট্যান্ডার্ড, তিনটে ভাবে মিলন করলো কবিতা, খুব সুন্দর কবিতাটা। সব চলে গেছে মা, সবকিছু ছেড়ে পঞ্চভূতে মিলে গেছে সব, বিশ্ব চরাচরে তার অনুভব, শুধু অনুভবটুকুই রয়েছে, আর 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 ছোঁয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না মা, অনুভবের মধ্যেই থেকে যেতে হবে। ঈশ্বর এবং মাকে সমার্থক করে দিয়েছে এই কবিতা, সেটাই হওয়া বাস্তব, সেটা হওয়া উচিত, সেইটাই। আমি এরপর আরেকটি কবিতা পড়ব, এটাও রোমান্টিক পর্বেরই কবিতা, কিন্তু এই কবিতাটা আমি বেছেছি কেন তার সেটা আমি বলবো আপনাদের। কবিতার নামটা একটু খটোমটো, অখণ্ড মণ্ডলাকার, মন্ত্র উচ্চারণের মতো। বৃষ্টিডানা পত্রিকা কবিতা কাব্যগ্রন্থে কবিতাটি আছে। অখণ্ড মণ্ডলাকার, পেরিয়ে অচেনা ছায়াপথ, ঘুম ভেঙে আজই পেলাম আগমনী সুর যেন মহালয়া ভোরে, ধস্ত ক্লান্ত মানুষের উৎসব ঘণ্টা। নদীপথে সে এসেছে ছুটে, ঝাপসা স্টিমার, ফেরিঘাট, প্রবল বর্ষণে ভেসে ভেসে গেছে বৃষ্টি, মায়াবী বিকেল, ভেসেছি আমিও। তারপর বিবশতা স্বপ্নে লাস্যময়ী বর্ষা, উৎকর্ণ পসরা সাজিয়ে মন মাঝি ডাকবে কখন, বিসর্জনের আহ্বান ছাড়া প্রতীক্ষার অবসান হয়েছে কখনো। খুব সুন্দর কবিতাটা, এই জন্যই আমি বেসেছি। দেখুন, প্রথমে কবিতাটার, এটা একটা প্রতীক্ষার একটা অভিমান কবিতার মধ্যে রয়েছে, খুব রহস্য করেও সেটা কে, রমণী না ঠাকুর না দেবতা না কবিতা, কে সে, না প্রেম, অবৈধ প্রেম, অভিসারী প্রেম, কোন প্রেম, ক্লিয়ার করেন। সে বলেছে, আপনাকে ধরে নিতে হবে আপনি কিভাবে যাচ্ছেন। প্রথমেই একটা ওই বললাম ঈশ্বরের আগমনী গানের সঙ্গে মিশিয়েছে, তাই এখানে আপনার দেখুন এই আগমনী সুর যেন মহালয়া ভরে, ধস্ত ক্লান্ত, যে সমস্ত সত্যি তো, ধস্ত ক্লান্ত মানুষের উৎসবের ঘন্টা, ওই যে যেটাকে এখন অনেকে খবরের কাগজগুলো বলছে কার্নিভাল, বাঙালির কার্নিভাল, ছোটবেলা থেকে শুনিনি, কার্নিভাল শুনিনি, কার্নিভাল কথাটা শুনেছি সব ওই সাম্বা টাম্বা নাচ ব্রাজিলে হয়, ব্রাজিলের কার্নিভাল, অনেকে লেখে নেই কার্নিভাল। আরে ওটা আমাদের প্রাণের উৎসব, আমাদের মা আসে, কার্নিভাল টার্নিভাল দিয়ে ওসব বোঝানো যাবে না। কার্নিভাল দিয়ে আর ওই রোড শোয়ে ঠাকুর নিয়ে গিয়ে এর মাহাত্ম বোঝানো যাবে না। এর মাহাত্ম বুঝতে গেলে কাশফুল লাগবে, এর মাহাত্ম বুঝতে গেলে আগে থেকে কবে পঞ্চমী, কবে ষষ্ঠী, দাগ, ওই বারবার প্রতিদিন ক্যালেন্ডার দেখতে হবে যে কবে আসছে মা, কবে আসছে। এই ধস্ত ক্লান্ত সারাটা বছর তো তাকিয়ে থাকি ওই কটা দিনের জন্য, প্রত্যেকটা বাচ্চা বুড়ো সকলে তাকিয়ে থাকে। একটা পুজো যায়, আবার একটা পুজোর প্রতীক্ষায় আসে, তো সেই কথাই ওর কথার মধ্যে এসছে, উৎসব ঘন্টা, ধস্ত ক্লান্ত মানুষের উৎসব ঘন্টা, ধস্ত ক্লান্ত মানুষই তো চায়। নদীপথে সে এসেছে, নদীপথে কে এসছে, জলে এতে এসছে, তা নৌকায় আগমন হয়েছে ঠাকুরের, মায়ের কি নৌকায় আগমন হয়েছে আমি জানি না, অজয় কিভাবে লিখেছে, কিন্তু এই জায়গাটা খুব রোম্যান্টিক। এই ঈশ্বর ভাবনা থেকে হঠাৎ মানবী ভাবনায় চলে আসা, নরনারী ভাবনায় চলে আসা, কতগুলো শব্দের মধ্যে দিয়েও লিখলো দেখুন। নদী পথে সে এসেছে ছুটে ছুটে,
ছুটে ঝাপসা স্টিমার, ফেরিঘাট, এই এই একটা, ও নিজের নিজের নাটকের লোক তো, দৃশ্যকল্পটাকে খুব সুন্দর সাজিয়েছে দেখুন। ঝাপসা স্টিমার, স্টিমার, এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে সে এসছে ছুটে, কিন্তু স্টিমারটাকে দেখা যাচ্ছে না, আবছা আবছা, যেন একটা ছবি, একটা ক্যানভাসের মধ্যে। ফেরিঘাটটাকেও দেখা যাচ্ছে না, প্রবল বর্ষণে ভেসে গেছে বৃষ্টি, আর বৃষ্টিও ভেসে গেছে প্রবল বর্ষণে। কত সুন্দর কথা, বৃষ্টিও ভেসে গেছে প্রবল বর্ষণে, এবং মায়াবী বিকেল, সে মায়াবী বিকেলটাও ভেসে যাচ্ছে, এবং আমিও ভেসে গেছি তার সাথে। আবার একেই দেখুন, বৃষ্টি কত সুন্দর রোম্যান্টিক ভাবে ও বৃষ্টিটাকে ব্যাখ্যা করলো, এত সুন্দর ভাবে। তারপরেই ও আবার এটাকে কোন জায়গায় আবার একটা কঠোর জায়গায় একটা অন্য তুলির টান ও টেনে দিল এই জায়গাটায়। তারপর বিবশতা স্বপ্নে লাস্যময়ী বর্ষা, এবার আর বৃষ্টি বললো না, এবার বললো লাস্যময়ী বর্ষা। কবিতাটা চেঞ্জ করে দিল রূপটাকে। প্রথম একটা জায়গা থেকে শুরু হয়েছিল, তারপরে চেঞ্জ করে মিড পার্ট একটা হলো, তারপর আবার যখন শেষের দিকে আসছে তখনও এই যে বলেছিল না ভেসে গেছি আমি, এই ভেসে যাওয়ার পরেই আবার একটা লাস্য চলে এলো। উৎকর্ণ পসরা সাজিয়ে মন মাঝি, ওই বই বৃষ্টিতে ভেসে যাবো, যে মাঝি ছাড়া যাবো কি করে? সেই মাঝি, সেই মন মাঝি ডাকবে কি করে আমায়? মন মাঝি কখন ডাকবে? কিন্তু প্রতীক্ষার অবসান, বিসর্জন ছাড়া কি, বিসর্জনের আহ্বান ছাড়া কি কখনো প্রতীক্ষার অবসান হয়েছে? খুব দার্শনিকভাবে এই কথাটাকেও বলেছে। এবং শেষ দুটো লাইন একটা অলৌকিক ভাবে, প্রথম যে দুটো লাইন দিয়ে শুরু করেছিল, পেরিয়ে অচেনা ছায়াপথ, প্রথম লাইনটার মধ্যে একটা অলৌকিকতা ছিল। পেরিয়ে অচেনা ছায়াপথ, ঘুম ভেঙে আজই পেলাম। অচেনা কোন জায়গায় ছিলাম, ঠিকই তো, অচেনা জায়গাতে থাকে, তারপরে সে পুজোর গন্ধটা তাকে পাগল করে যায়। কবিতাটা খুব খুব সুন্দর কবিতা। এই কবিতাটা নিয়ে আপনি যত বেশি আলোচনা করতে চান, আলোচনা করার সুযোগ আছে, কিন্তু আমাকে তো থামতেই হবে একটা জায়গায়। সেই জন্য বললাম কবিতাটি খুব সুন্দর কবিতা। এর পরের কবিতায় আমরা পড়ব এলে তবে। সীমান্ত ভিজেছে রক্তে, ফিরে গেছো তুমি, পলিমাটি ঘিরেছে তোমাকে, ঢেকেছ গ্লানি। কলেজ পাড়ার বসন্ত সন্ধ্যায়, নবমীর ঘরে ফেরা রাতে, অথবা বিয়ে বাড়ি শেষে শুনশান বৃষ্টির পথে বাড়ি পৌঁছে দেবার দুষ্টু আবদার, কিংবা হেরে যাবে জেনেও নিজেকে সঁপে দেওয়ার সহজ বাজি, হামেশা এখনো স্বপ্নে মিটি মিটি হাসি, বড় বড় সতর্ক চোখে পা টিপে তিন বেলা, নির্ভরতায় সাপের মতো জড়িয়েছিলে, তবু চলে গেলে। কাঁটাতারে দগদগে রক্ত, সন্দেহ বিষে জড়সড়, দিনান্তে ক্লান্ত দেহে অগ্নি পরীক্ষা, ধরনীর দ্বিধা চাওয়া ব্যর্থ আবেদনে তোমার সকাল, সময়ের মানস স্রোতে ধুয়ে গেল গিলে পলি, সীমান্তের দ্বিধা পার করে ফিরে এসো, দেখা হবে। খুব রোমান্টিক কবিতা, একটা স্মৃতি মেদুরতা এই কবিতাটার মধ্যে আছে। তার সাথেও যেটা আছে সেটা হচ্ছে একটা দৃশ্যকল্প। কলেজ পাড়ার বসন্ত সন্ধ্যায়, নস্টালজিকতা, পিছিয়ে যাওয়ার কথা, নস্টালজিক একটা, সকলের জীবনে এগুলো ঘটেছে। এই যে নবমীর ঘরে ফেরা রাতে, নবমী ঘরে ফেরা রাতে মানে আমাদের পুজো শেষ, একটা বিষণ্ণ মন নিয়ে কাল বিজয়া দশমী, এই আলোর রোশনাই চলে যাবে, সব রোশনাই ছেড়ে নবমীর ঘরে ফেরা রাতে, অথবা বিয়ে বাড়ি শেষে, বিয়ে বাড়ির সমস্ত উৎসব শেষে শুনশান বৃষ্টির পথে। খুব রোম্যান্টিক সুন্দর, আমি জানি না ওর জীবনে এইরকম ঘটেছে কিনা, সুন্দর লিখেছে। শুনশান বৃষ্টির পথে কেউ আমাকে কেউ বাড়ি পৌঁছে দেবে বলবে, আহা আহা, সেই রাজকুমার আর নার্গিসের ছাতার তলার ওইটা হঠাৎ মনে পড়ে গেল আমার। খুব সুন্দর, দারুণ। তারপরে আবার শেষের দিকে বাস্তবতার যে কাঁটা তারের দগদগে, এর সব ধোঁয়াশা মুক্ত হলে তুমি এসো, তোমার মধ্যে কিছু ধোঁয়াশা থাকছে, সন্দেহ থাকছে, এবং এই সন্দেহটা একটা মানসিক সমস্যা। সেই সমস্ত সন্দেহগুলো যদি অবসান হয়, তাহলে সেই সীমান্ত, সেই সীমান্তের দ্বিধা, যে দ্বিধাটা তুমি পেরোবে কি পেরোবে না, যে একটা অদৃশ্য লক্ষণ রেখা তোমার আমার মাঝে আছে, যেখানে ঠিক সম্পূর্ণ আমাকে বিশ্বাস করেও করতে পারছো না, সেটা যদি কোনোদিন সেটা মিটে যায়, তাহলে এসো, আমার সঙ্গে দেখা হবে। কেননা আমি
সেই লক্ষণ রেখার পার থেকে সরে যায়নি। যে কথা কবি বলেনি অনুচ্চারিত শব্দে, যে আমি তোমারই প্রতীক্ষায় আছি, তোমার জন্যেই আছি, তুমি এলে নির্ভাবনায় থাকো এটা, যে আমার সঙ্গেই তোমার দেখা হবে। খুব সুন্দর কবিতা। এখন রোম্যান্টিকতা, বিভিন্ন যে কবিতার যে বিভিন্ন সেটগুলো থাকে, রঙের বিভিন্ন সেট থাকে, সেই সেটগুলো অজয়ের কবিতার বিভিন্ন এসছে, আমিও বেছে নিয়ে এসেছি সেইভাবে। আরেকটি কবিতা যেটা সব কবি মনেই বিভিন্নভাবে দাগ কাটে, যেটা মায়ের কথা বলছিলাম, তেমনি একটা বাউল মনের বিষয় থাকে প্রত্যেক কবির মনে। কোথাও যেন হেতা নয় অন্য কোনোখানে একটা মানুষ, মানবের যে যাত্রা, মানুষের যে যাত্রা, মনটা যেন কোথাও চলে যেতে চায়। ঠিক সেই জায়গা থেকে এই কবিতাটা লেখা। রূপকথা সীমানা জানে না। কবিতাটা যদি প্রথম থেকে ভালো করে শোনেন, পড়তে তো হবে, পড়লে আরো বেশি ভালো পরিস্ফুট হয় সামনে। প্রথমে মনে হবে একটা সাধারণভাবে কিছু কথা সাজানো আছে, কিন্তু তারপরে যখন কবিতার ভেতরে পড়তে পড়তে ঢুকবেন, তখন দেখবেন যে কবিতার ভেতরে কিভাবে কিভাবে কত কথা, কত না বলা কথা, সেই অক্ষরগুলো সেখানে অপেক্ষা করছে আপনার জন্য। আশ্রয়ের বিনিময়ে দাসত্ব যদি চাও, ফিরে যাব। মানুষের আশ্রয় মানুষেরই প্রয়োজনে, জন্মের আগে পরে, আকাশ বাতাস সাগর পাহাড় সবই তো আছে। রূপকথার সেই সব সুখ পড়ি, রিপু তাকেও করেছে বিবসা। নইলে সে কিসের তাড়নায় স্বপ্নে এমন নির্মম খুনি। সাজানো গেরস্থালি অন্তরালে কামোন্মত্ত নাগিনীর উদ্যত ফনা, হাওয়া বদলের স্বাদে এক একটা প্রেম জন্ম করছে নিঃশেষ। ছলনায় সাজানো গৃহস্থালি আর নিজেরই এক স্বপ্নের রাজকুমার, তার রাজত্ব স্বর্ণ রত্ন সিংহাসন, শ্বেত সমসদ্য কোষাগার, সন্তানের পদবী সবকিছু করেছে নিবেদন। গৃহস্থালিতে ওরা মরে বেঁচে থাকে। আশ্রয়ের বিনিময়ে দাসত্ব যদি চাও, ফিরেই যাব। রূপকথার সন্ধানে মাঠ ঘাট তেপান্তরের অনন্ত পথ। একটা সংসারী মনের যে আবদ্ধতা থাকে, সংসারের মধ্যে যে বন্ধ থাকে, সেখানে যদি তুমি আমাকে পুরোপুরি বাঁধতে চাও, তাহলে আমি ফিরে যাব। আমাকে বেঁধে রাখা যাবে না। মানুষ মানুষের প্রয়োজনের সঙ্গেই থাকে। তো তুমি যদি, এবং সমস্ত কিছু আমি দিয়ে গেলাম। খুব মারাত্মক একটা কথাও বলেছে, সন্তানের পদবী অর্থাৎ আমার চিহ্নের ছাপ আমি রেখে গেলাম। সমস্ত কিছু সমর্পণের পরও যদি মনে করে আরো বেশি করে আমাকে বাঁধবে, তাহলে আমি রূপকথার সন্ধানে মাঠ ঘাট তেপান্তরের মাঠেই যাব। মাঝের কিন্তু কিছু কথা আছে, রূপকথা, সুখপরি, স্বপ্ন, কাম, সাজানো গেরস্থালি, কিন্তু আসল যে কথাটা সেটা হচ্ছে এই বাউল মনের কথা, যে আমাকে বেঁধে রাখা যাবে না বাবা, আমি বন্ধনে থাকতে চাই না। যদি বাঁধতেই চাও, তাহলে কিন্তু আমি আরো অনেক তোমাকেই পরিত্যাগ করতে বাধ্য হব। এই অতীব সমর্পণটাকে ওর বিরুদ্ধে গেছে। আর অতীব সমর্পণটা, সেইটার সমর্থন না করেই এটা, এই কবিতাটা সৃষ্টি হয়েছে। আমরা পরের কবিতায় যাই। পরের কবিতা হচ্ছে মনোরমা। এটা ওর ওই রিসেন্ট চকিত হরিণী যে বইটি, সেই বইটি থেকে। ওই দুটো বই একই সাথেই বেরিয়েছে প্রায়। এলে কখন, যাই যাই করছো, আমার রাজ্যে তোমাকে দেখিনি তো। স্তব্ধ বাতাস সূর্যের বেপরোয়ার আগে তোমার প্রচ্ছন্ন প্রশ্রয়। নবমুকুলেরা উচাটন উন্মুখ, কুয়াশায় পিছলে যাবার ছল ভালোই তো জানো। চিতা ঘিরে ছুটে আসে হিংস্রোত, এত চিতা দাউ দাউ জ্বলে।
জাগ্রত চিতায় তুমি রেখে যাও মাইল ফলক, তবে তুমি চলেই যাও। আগ্রাসী ক্ষুধা মিটে গেলে, কেটে গেলে ঊষর সময়, দক্ষিণা বাতাসে ফিরে এসো। নিরম্ব উপবাসী আমি তোমাকেই করব গ্রহণ। একটা সুন্দর অনুভব কল্পনা, সেই অনুভব কল্পনার এখানে আছে। একই সাথে আছি অথচ দেখতে পাচ্ছি না। আমরা একই ভিড়ে অনেক সময় থাকি। আপনি কোথায় ছিলেন দেখুন, দেখতে পাইনি তো আপনাকে। ঠিক এরকম জায়গা থেকে কবিতাটা সৃষ্টি। কোথায় ছিল আমার রাজ্য, আমার যে রাজ্য, আমার যে ভুবন, তাতে তো তোমাকে দেখিনি। আর এসেছো, এসেই যাই যাই করছো। এলে কখন তুমি? এর সঙ্গে প্রেম, কামনা, রহস্য আছে, কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া আছে, চলে যাওয়ার কথা আছে, যেখানে বলছে জল জলে চিতা, এবং চিতাকে ঘিরে ছুটে আসছে হিম স্রোত। বিজ্ঞানের কথা, আগুন জ্বললে ঠান্ডা স্রোত আসবে ছুটে, তাতেও চিতা দাও দাও করছে। হিম স্রোতেও চিতা, যে ঠান্ডার বাড়ি ঢালা হলেও চিতা যেন আরো দাউ দাউ করে জ্বলছে। এবং সেই জাগ্রত চিতায়, সেই জ্বলতে থাকা চিতাতেই তুমি তোমার ঠিকানাটা রেখে যাচ্ছ। যদি তাই মনে হয়, চিতাতেই, সর্বগ্রাসী চিতার মধ্যেই তুমি তোমার ঠিকানাটাই যদি রেখে যাও, তাহলে তুমি চলেই যাও। তোমার আগ্রাসী খিদা এবং মুসর সময়, মরুভূমির মতো এই সময়টা যদি মিটে যায়, তখন তুমি এসো। নিরম্ব উপবাস করে আমি আছি। খুব সুন্দর কথা। নিরম্ব উপবাস, আমি কিছু গ্রহণ করিনি। এটা মানে নিরম্ব উপবাস মানে যেটা বলার কথা, যেটা কবি বলতে চেয়েছেন, নিরম্ব উপবাস আমি কিছু গ্রহণ করিনি। তোমাকে তোমার অপেক্ষাতেই আছি, তোমাকেই গ্রহণ করবো। তুমি আমার জল, তুমি আমার তৃষ্ণার বাড়ি, তুমি আমার শরবত, তুমি আমার সব। তাই নিরম্ব উপবাসে আছি আমি, অন্য কিছু গ্রহণ করিনি। তার সাথে তোমায় গ্রহণ করবো, বলবো সময় ওর চলে গেছে অনেক দূর, তা না। আমি তোমার জন্যই অপেক্ষমান। এই অপেক্ষা করাটা অজয়ের কবিতায় বারবার বারবার ফিরে আসে। কোনো কিছুর অপেক্ষায়, অপেক্ষাটা কোনো কিছু একটা জিনিস পাওয়া না পাওয়ার মধ্যে একটা অপেক্ষা ওর কবি মনে বারবার বেজে উঠছে। সমস্ত কবিদেরই একটা কবিতার একটা দিক থাকে। অজয়ের দিকটাও এই অপেক্ষা করা, প্রতীক্ষায় থাকা, কোনো কিছু না পাওয়ার একটা বেদনা কেন বুকের মধ্যে রয়েছে, সেইটাই কবিতা হয়ে কলমের মধ্যে, সেটাই আমাদের কাছে উপহার কবিতা হয়ে আসছে। পরবর্তী কবিতায় যাব, প্রায় অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। আর দুটি কবিতা আমি পড়ব। পরের যে কবিতাটি পড়ব, সেই কবিতাটা খুব সুন্দর। এটা একটি দার্শনিক কবিতা, কিন্তু বড্ড ছোট্ট কথায় অনেক বড় কথাও লিখেছে। অথবা করো নির্বাচন, অথবা করো নির্বাচন, এই কবিতাটায় আমরা পড়ছি। সামনে আর দু তিন পা এগোলেই তে মাথার মোড়, সামনে আর দু তিন পা এগোলেই তে মাথার মোড়, একটা মানবতার, অন্যটা বিশ্বাসের, আরেকটা নরকের পথ। যে কোনো পথেই আমার গন্তব্য, চাইলে পা মেলাও, অথবা তুমিই করো নির্বাচন। খুব সুন্দর একটা দার্শনিক কবিতা। একটা তে মাথার মোড়, যেখানে আমার টার্নিং পয়েন্ট, আমাকে যেতে হবে। আমি যে কোনো দিকেই চলে যেতে পারি। আমার মন, আমার শরীর আমার জলের মতো, যে পাত্রে রাখবে সেখানেই তার আকার নেব। আমি তোমাকে ডাকছি, তুমি আমাকে পথ দেখাও। নয় তুমি আমাকে পথ দেখাও, নয় তুই আমার মতো ভেসে চল, নয় তুমি আমার মতো চলো, আমি যেমন যাচ্ছি। এটাও বলেছে চাইলে পা মেলাও, তুমি আমার সঙ্গে পা মিলিয়ে যেতে পারো। আমি নরকে গেলেও তোমাকে যেতে হবে, মানবতায় গেলে মানবতার দিকে যেতে হবে, বিশ্বাসের দিকে গেলে বিশ্বাসের দিকে যেতে হবে। এই তে মাথার মোড়ে দাঁড়িয়ে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। তুমি যদি আসো, আমার সঙ্গে ভেসে যেতে পারো, অথবা তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। শেষ কবিতা আজকের অনুষ্ঠানে পড়ব, কবি অজয় দেবনাথের নতুন সকাল
এসো। রাজহংসীর মতো গ্রীবা তুলে চলে যাওয়ার পথে দেখা হলো। ফর্সা ভরাট পানমুখ, আলো ঠিকরে জ্বলে উঠল সূর্য। কোথাও কোনো বাঁকে আবার দেখা হলে পদ্মপাপড়ি চোখে জানাতো আমন্ত্রণ। মুগ্ধ নিরুপায় আমি উল্কা বেগে ছুটতাম অন্য অন্য পথে। স্বপ্নে ছাড়া আর দেখা হয়নি। অনেক দূরে এখানে সন্ধ্যা নেমেছে, পশ্চিমে গধূলি আলোয় তুমি তেমনই মোহময়ী। সময় পিছনে হাঁটেনি জানি, তবুও হাঁটেনি কি কখনো পথের ভিতর থেকে ভিন্ন পথে নতুন সকাল হয়ে আসবে কি? সেই পিছনে ফেরার একটা আকাঙ্ক্ষা একটা আছে, নস্টালজিক কবিতা। এখানেও প্রেমকে একটা স্বর্গীয় অনুভবের সঙ্গে মিশিয়ে দিয়েছে। প্রথমটা শুরু হয়েছিল একটা রূপ থেকে, রাজহংসীর মতো গ্রীবা তুলে চলে যাওয়ার পথে দেখা হলো। ফর্সা ভরাট পানমুখে আলো ঠিকরে জ্বলে উঠল সূর্য। একটা দৃশ্যকল্প আপনার চোখের সামনে ভেসে উঠলো এই চারটে লাইন পড়ে। তারপর আবার কোথাও এই পানমুখী পদ্মমুখ হয়ে যাচ্ছে আমন্ত্রণ, এবং আমি উল্কার মতো যাচ্ছি, আমি আগুন উল্কার মতো যাচ্ছি। কিন্তু এই মোড়টা এলো তৃতীয় স্ট্যান্ডারে, যেখানে বলছে স্বপ্নে ছাড়া আর দেখা হয়। অনেক দূরে যেখানে গোধূলির সন্ধ্যা নেমেছে, সেখানে তুমি আজও হয়তো মোহময়ী হয়ে আছো। তুমি সেই তোমার সঙ্গে আমার স্বপ্নে ছাড়া আর কোনোদিন দেখা হয়নি। সময় পিছনে যায় না জানি, যদি সময়টা পিছনে যেত খুব ভালো হতো। যায় না জানি, কিন্তু এঁকে বেঁকে নানা পথে সেই সময় কি নতুন কোনোদিন হয়ে আসবে আমাদের কাছে? এই আকাঙ্ক্ষাটুকু রেখে নতুন সকাল, প্রেমের মতো স্বর্গীয় মূর্ছনার মতো এই সকালের কামনায় কবিতাটা শেষ করেছে অজয়। আমিও ঠিক একই রকম অনুভবের শরিক হয়ে আমার এই আজকের অজয় দেবনাথের কবিতা পড়া শেষ করতে হবে। আমি এই অনুষ্ঠানের মধ্যে থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে সকলকেই বলবো, যারা দেখছেন, অনেকেই দেখছেন, এই অনুষ্ঠানটাকে শেয়ার করার জন্য। কারণ এই জন্যেই, যেটা কবিতার জয়গান আরো অনেক মানুষের কাছে কবির কবিতা পৌঁছক, কবিতার অনুভব পৌঁছক। বাংলা সংস্কৃতির বড় দুর্দিন আজ। সেই দুর্দিনে এইভাবেই আমরা একটু রুখে দাঁড়ানোর প্রয়াস করি। কবিতাগুলোকে নিয়ে আমি কথা বলি এই জন্যেই যে বাংলা কবিতা সম্পর্কে অনেকের একটুখানি অন্য ধরনের ধারণা আছে। ও বোঝা যায় না, দুর্বোধ্য, ও দুরূহ কবিতা। দুরূহ কবিতা, দুর্বোধ্য কবিতা আছে, ঠিকই আছে, কিন্তু তার মধ্যেও মিষ্টি ফল্গুর মতো যে মিষ্টি কবিতাগুলো আছে, যে কবিতাগুলো পড়লে সারা দিন ভালো। যেমন আমি আমি বলছি, আমি তো কবিতা নিয়ে থাকি, আমি কবিরই লোক। সকালবেলা যদি কোনো একটা ভালো কবিতা পড়ি, সারাটা দিন যেন ভালো হয়েছে। এবং কবিতা পড়ার জন্য আমার কোনো সময় লাগে না। আমি বাসে, ট্রামে, অফিসে কাজ করতে করতে কবিতা পেলেই পড়ি। তো সেটা ধরুন আমার পাগলামি, কিন্তু সেটার দিকে যাচ্ছি না। কিন্তু মানুষকে একটু কবিতা মুখী করা, একটু কবিতা, নাহলে কি হবে? এমনি আজকের প্রজন্ম বাংলা ভাষা শিখছেই না। বাংলা ভাষার সংস্কৃতিটা যদি আমাদের মধ্যে না থাকে, অথচ কবি মনটা সকলের মধ্যে আছে, একটুখানি পৌঁছে যাওয়া তাদের কাছে। সেই জন্যই আমার এই অনুষ্ঠান, এইটা এই করার জন্য চেনা কবির ভালো লাগা কবিতা, এক এক করে আরো অনেক কবিতা নিয়ে নিয়ে আসবেন অনেক কবি। কিন্তু আমি একটা যেটা বলছি সেটা হচ্ছে, কোভিড আমি যে কাজের সঙ্গে যুক্ত আছি, সেই কাজে আবার আজকে আমার চিঠি এসে গেছে আর কি, যে সবসময় অ্যালার্ট থাকতে হবে যে কোনো সময় কোভিড সিচুয়েশনকে ফেস করার জন্য। আর আমি যেখানে আছি সেখান থেকেই সারা পশ্চিমবঙ্গের সমস্ত ওষুধপত্র যাচ্ছে কোভিডকে কেন্দ্র করে। সুতরাং সেখানে, ফলে আমি যে নির্ঘণ্ট ঘোষণা করেছিলাম কিছুটা নির্ভয়, এখন একটু ভয় লাগছে আমার। সুতরাং আগের দিন আমি নিশ্চয়ই সকলকে জানিয়ে দেবো যে কার কবিতা, যেমন শিডিউল আছে তেমনই এগোবো। আবার শুক্রবার আছে, শুক্রবার আমি চেষ্টা করবো পরিমল মুখোপাধ্যায়ের কবিতা পড়া, কবি পরিমল মুখোপাধ্যায়ের কবিতা। কিন্তু কোনো কারণে মিস হয়ে যেতে পারে। মিস হয়ে গেলে আমি আবার জানিয়ে দেবো কবে করছি, কারণ এটি একটু আমাকে স্পেয়ার করবেন।
সেটা আমার কাজের সূত্রের জন্য, অন্য কিছুর জন্য নয়। এইভাবে কবিতার জয়যাত্রা এগিয়ে যাবে, আমাদের এই অনুষ্ঠানটাও এগিয়ে যাবে। এক এক করে আরও কবি আছেন, আরও অনেক কবিদের সঙ্গে আলাপ হচ্ছে, চেনাশোনা হচ্ছে, তাদের কবিতা নিয়েও শিডিউলের বাইরেও যারা আছেন তাদের কবিতা নিয়ে ইতিমধ্যেই আমি দুজন আরও নাম আপনাদের কাছে আজকে আমি ওই আবেদনে যাইনি, ইতিমধ্যে আমি আরও দুজন কবির সাথে যোগাযোগ করেছি। দুজনেই আমার খুব কাছের দিদি, একজন মুকুল চক্রবর্তী এবং আরেকজন কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। তাদের বলেছি কবিতা পাঠানোর জন্য, কবিতা এবং তাদের আরও কিছু কবিতা সম্পর্কেও আমি এদিক ওদিক থেকে খোঁজ খবর জোগাড় করতে হবে আমাকে, করে টোরে নিয়ে আবার একটু পড়াশুনো করে কবিতা খনন করে নিয়ে তাদের অনুষ্ঠানও আমি করব। এরমভাবে আরও বাড়তে থাকবে দীর্ঘ। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে কবি অজয় দেবনাথকে আমাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমরা কামনা করব যে অজয়ের লেখনী যেন থেমে না যায়, অজয়ের মধ্যে অপেক্ষা থাক, কিন্তু অজয়ের কবিতার জন্য আমাদের জন্য অপেক্ষা করতে না হয়। এই কথা বলে সুস্থ শরীরে থাক, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, সবাই মিলে আমরা কামনা করব অজয় সুস্থ থাকুক এবং তার লেখনী আরও দৃঢ় হোক, আমাদের সকলের কাছে অবলীলায় পৌঁছে যাক। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি শান্তনু আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি। সকলে খুব 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 ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কবিতায় থাকবেন। শুভরাত্রি।